মেডিকেল দুর্নীতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশে স্থগিতাদেশ বজায় থাকবে, নজর ডিভিশন বেঞ্চে। গতকাল ডিভিশন বেঞ্চ বিচারপতি গাঙ্গুলির সিবিআই তদন্তের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। এই অবস্থায় আজ সিঙ্গেল বেঞ্চে এই মামলাটির শুনানি হওয়ার কথা। শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, কি খবর পাচ্ছ? এই সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের টানাপোড়েনের জেরে শেষ পর্যন্ত সিবিআই এফআইআর করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দেন সিবিআই এর, সেটাতেই স্থগিতাদেশ হয়ে যায় দুপুরের পরে, যদিও সেটা তিনি মানতে নারাজ ছিলেন। পরবর্তী সময় বিকেলের দিকে তিনি ফের এফআইআর এর নির্দেশ দেন। সেটার পরে মৌখিকভাবে ফের ডিভিশন বেঞ্চে যাওয়া হয়। আজকে সকাল 10:30টার সময় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে যেমন সিবিআই জানাবে যে তারা এফআইআর করছে কিনা, উল্টো দিকে রাজ্য সরকার তারাও ডিভিশন বেঞ্চে ফের গতকালের বিষয়টি জানাবে। ইতিমধ্যে গতকাল রাতেই ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ দিয়েছে, সেটির ক্ষেত্রে একটি অর্ডার লাগু হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই সিবিআই এর এই গোটা কার্যকারিতার উপরে আজকের যে স্থগিতাদেশ হবে সেটা। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। বীরভূমে কোর কমিটি ঘোষণা হতেই ফিরলেন অনুব্রত। সশরীরে না হলেও অনুব্রত ছবি ফিরল ফ্লেক্সে। কোর কমিটির 5 সদস্যের পাশাপাশি অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে ফ্লেক্স বসতে শুরু করলো বীরভূম জেলায়। ফ্লেক্সে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও। মুখ্যমন্ত্রীর কোর কমিটি ঘোষণা এবং পাশাপাশি অনুব্রত মণ্ডলের উপর আস্থা রাখার পরই বীরভূমের রাজনীতিতে ফিরতে শুরু করেছেন অনুব্রত, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। ফের বীরভূমে গোষ্ঠীকোর দল প্রকাশ্যে। কোর কমিটির ঘোষণা হতেই ফের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বীরভূমের নানুর, অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং কাজল শেখ গোষ্ঠীর একে অপরের বিরুদ্ধে পাল্টা আক্রমণের অভিযোগ। বীরভূমের বোলপুর থানার অন্তর্গত নাহিনা গ্রামের ঘটনায় চাঞ্চল্য। অনুব্রত গোষ্ঠীর 4 তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগ কাজল শেখের গোষ্ঠীর বিরুদ্ধে। বোমা নিয়ে হামলার অভিযোগ। ঘটনায় আহত দুপক্ষের বেশ কয়েকজন। লোকসভা ভোটের আগে কি কৌশলী চাল অর্জুন সিংয়ের? বীজপুরের প্রাক্তন সিপিএম বিধায়ক জগদীশ দাসের বাড়িতে পৌঁছে গেলেন অর্জুন। দিন কয়েক আগেই প্রবীণদের নিয়ে গেট টুগেদার কর্মসূচি চালু করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বুধবার প্রাক্তন সিপিএম বিধায়ক জগদীশ দাসের বাড়িতেই গেট টুগেদারের আয়োজন করেন অর্জুন। 35 বছর বিধায়ক ছিলেন এই জগদীশ দাস। বীজপুরের দাপুটে নেতা হিসেবে পরিচিতি ছিল তাঁর। যদিও তার ভাইয়ের পুত্রবধূ সোমা দাসের বক্তব্য, অর্জুন সিংই তাদের পথপ্রদর্শক। রাজনীতিতে সবসময় একটা সমীকরণ চলে, সেই সমীকরণটাকে ইউজ করতে হয়। যে করতে পারে সেটাই সফল হয়। রাজনীতি মানেই তো কৌশল। সবসময় প্রবীণরাকে সম্মান দিতে হয়, এটা আমাদের দিদি সবসময় বলেন। আমি শ্বশুরমশাইয়ের সাথেও পলিটিক্সটা করতাম, সিপিএমটা করতাম, কিন্তু আমি পরবর্তীকালে অর্জুনদার হাত ধরি দিয়ে আমি টিমসটা। সিপিএম তো আছেই, আমাদের সাথেই আছে। তাহলে কি মানে আছে, কিরকম আছে? আমাদের সাথে আছে, আমাদের সঙ্গে আছে, সব সময় আছে। কিভাবে আছে? মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা আছে। সিপিএমে আছে না তৃণমূলে আছে কিছু আপনাদের সাথে? সব রকমভাবেই আছে, মানে টিএমসিতেও রয়েছে, ওদেরতেও রয়েছে সিপিএম। ওটা ফাটল বলা যেতে পারে, তা খানিকটা বলা যেতে পারে হয়তো। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জুড়ে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এক তৃণমূলের সঙ্গে আরেক তৃণমূলের লড়াই হচ্ছে, এমএলএর সঙ্গে এমপির লড়াই হচ্ছে। ফলে এই সমস্ত সব কিছুতে এরা সিপিআইএম খোঁজে। কার বাড়ি থেকে ডিনার করতে যাচ্ছে, লাঞ্চ করতে যাচ্ছে, সেখানে এরা সিপিআইএম খুঁজছে। সব কিছুর মধ্যে সিপিআইএম খোঁজার চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলতে চাই, যার বাড়িতে উনি লাঞ্চ করতে গেছেন তার সাথে কোনোদিনও কোনো কালে সিপিআইএমের কোনো সম্পর্ক ছিল না। ঘর নিয়ে বাংলায় তরজার শেষ নেই। গরিবের মাথার ছাদ নিয়ে মাঝে মধ্যেই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। অথচ সরকারের তৈরি করে দেওয়া ছাদ থাকলেও রাস্তায় রাত কাটাতে হয় অনেককেই, যেমন আসানসোলের রানীগঞ্জের ভব্যঘুরেদের। দেখুন। दिक्कत तो हो रहा है, कंबल वगैरह में शॉर्ट पड़ रहा है। আপনাদের জন্য এই যারা রাস্তায় থাকেন একটা বাড়ি তৈরি হয়েছে, ওখানে রাতে থাকা যায়, এরকম কি জানেন আপনি? না না, আমি জানি না গো, আমি জানি না বাবা, জানি না আমি। না আমি জানি না। বলে উনি কখনো? না, কিছু বলে না। ফুটপাতে 4.5 মাস হয়ে গেল, সুবিধা কোথায় আছে বলুন? কোটি টাকা খরচ করে বিল্ডিং তৈরি হলেও কেন এখনো রাস্তায় থাকছেন ভবঘুরেরা? এই নিয়ে সরব হয়েছেন 88 নম্বর ওয়ার্ডের সিপিএম এর প্রাক্তন কাউন্সিলর আরিশ জালিশ। কি জানি, কিন্তু আমি অনেকবার চিঠি করেছি। আমি 15-20 দিন আগেও
সবাইকে বলেছি, মেল করেছি, কমিশনারকে মেল করেছি। কমিশনার সাহেব তো ছিলেন না, নতুন এখন এসেছেন, ম্যাডাম এসেছেন, ওনাকেও মেল করেছি। মেয়র সাহেবকে বলেছি, সেসব রিপোর্টারদেরকে বলেছিলেন কি আসলে আমি কিছু করব, কিন্তু এখন পর্যন্ত কিছু দেখা গেল না। 2019 সালে তৈরি হয় শেল্টার, মাঝে 5 বছর পার। এর মধ্যে কেন ভবঘুরেদের এই বহুতলে ঠাঁই দেওয়া গেল না? রানীগঞ্জ বড় চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদার দাবি, এর পিছনে রয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থার বেনিয়ম। এনজিও কলকাতার পার্টি আছে, এনজিওকে দেওয়া হয়েছিল, যার নাম আছে মোহাম্মদ নসাদ। ওই লোকাল ছেলেটা লোকের কাছে পয়সা নিয়ে কি ঘর দিব, মানুষের কাছে কারের কাছে 5,000 10,000 নিয়ে নিচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠনের দুর্নীতির জেরেই এখন শেল্টার বিল্ডিংয়ে ঝুলছে তালা। এদিকে প্রাক্তন কাউন্সিলরের দাবি, দেখুন জঙ্গল হয়েছে ওখানে, অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসরা ওয়াল লাফিয়ে ওখানে গাঁজা খাচ্ছে, ওখানে অ্যান্টি সোশ্যাল কাজ করছে, কাঁচগুলো ভেঙে দেওয়া হয়েছে। এই অবস্থায় পুর নিগম কর্তৃপক্ষের আশ্বাস, মেয়র সাহেবকে জানিয়েছি, ডিপটি মেয়রকে, সিদ্ধান্ত ওনার তাড়াতাড়ি নেবেন। আর ভালো কোনো এনজিওকে দিয়ে দিলে ভালো হবে, যাতে গরিব মানুষ এখানে রাত্রে ঘুমাবার ব্যস্ত হয়ে যায়। জনগণের করের টাকায় তৈরি হয়েছে এই শেল্টার। যাদের ঠাঁই দিতে এত আয়োজন, তারাই এখন ব্রাত্য। 5 বসন্ত পার, আর কবে মিলবে রাতের ছাদ? রানীগঞ্জ থেকে ক্যামেরা নীলাদ্রি শেখর পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, TV9 বাংলা। নদিয়ার রানাঘাটে সোনার দোকানে ডাকাতির ঘটনায় আজ দোষীদের সাজা ঘোষণা করবে আদালত। গতকাল ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক মনোদীপ দাশগুপ্ত ডাকাতির ঘটনায় 5 জনকে দোষী সাব্যস্ত করেন। গত বছর 28 আগস্ট রানাঘাট মিশন রোডের সোনার দোকানে ডাকাতি হয়। ডাকাতি, খুনের চেষ্টা, একত্রিত হয়ে অপরাধ সংগঠন, অস্ত্র আইন সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয় 5 জনকে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সরকারি আইনজীবী। উচ্চ আদালতে অ্যাপিল মামলা করা হবে বলে জানিয়েছেন দোষীদের আইনজীবীরা।